ইউএসবিটা বন্ধ করবো তো চিন্তা করছি কোনটা দেয়, এটা তো ইউএসবি ছিল, এটা ইউএসবি ছিল, তাহলে বন্ধ হতে এটা এটা যাবে না, না এটা এটা বড় করা হলো, পুরো স্ক্রিন ইয়ের নাম আসবে না আসলে। কাউন্ট আবার শুরু হয়ে গেছে না, কাউন্ট শুরু হয়ে গেছে। শবনম আজিম, হ্যালো হ্যালো শবনম, কি শুনতে পাচ্ছ? হ্যালো শবনম, কি শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ শবনম? এই যে এটা হ্যালো, শুনতে পাচ্ছ শবনম? আমার কথা করে শুনতে পাবি তো ভাই, না? হ্যালো, শুনতে পাচ্ছ শবনম? এই যে এই পাশে কর্নারে না, না না এমনিতে ইয়ে করে দেওয়া আছে। হ্যালো শবনম, শুনতে পাচ্ছ? হ্যালো 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 শ্যাম, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে। শ্যাম, তোমার গলায় কি ঠান্ডা লাগছে নাকি? শবনম, শবনম শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা একটু শুরু করি নাকি? আশা করি সবাই ভালো আছো ইনশাল্লাহ। আমিও সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে তোমার পাঠে মনোনিবেশ করছি। বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল কলেজের পক্ষ থেকে অনলাইনে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই শীতের মৌসুম, মহামারী করোনার প্রকোপ বেশি, এই জন্য আমরা যে যেখানে থাকি অবশ্যই আমরা সাবধানে থাকব, বাইরে গেলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব, বুঝতে পারছো? শীতের সময় এই রোগের প্রাদুর্ভাবটা বেশি ঘটে, এই জন্য আমরা একটু সাবধানে থাকবো। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে গত দিনে আমরা একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পার্ট নম্বর 2 নিয়ে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ শিরোনাম হচ্ছে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। হ্যাঁ, আজকে পাঠ হচ্ছে যুক্তিবিদ্যা ও নীতি তত্ত্বর সম্পর্ক, বৈসাদৃশ্য, সাদৃশ্য, হ্যাঁ ইত্যাদি নিয়ে আমরা ইনশাআল্লাহ একটু আলোচনা করব। বুঝতে পারছো আমার কথা কি? শুনতে পাচ্ছ তোমরা? এর আগে আমরা আলোচনা করেছিলাম যুক্তিবিদ্যা ও দর্শনের সম্পর্ক, সাদৃশ্য, বৈসাদৃশ্য উভয়ের পারস্পরিক আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা বা নীতিতত্ত্ব। হ্যাঁ, এর মধ্যে সাদৃশ্য কি, বৈসাদৃশ্য কি,
এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আবারও একটু রিপিট করি, একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, আর একটা পার্ট নম্বর হচ্ছে 2। এই আজকের এই ক্লাস শেষে আমরা মোটামুটি ধারণা পাবো, শিকনফলটা আমরা শিখবো কি, যে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য এবং উভয়ের পারস্পরিক কি সম্পর্ক রয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য ও এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সে সম্পর্কে একটু আমরা আলোচনা করব, বা সে সম্পর্কে আমরা একটু জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন আসো, আমি তোমাদেরকে আগেই বিগত দিনে কিন্তু সুন্দর করে বলে দিয়েছিলাম যে যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যা কাকে বলে, হ্যাঁ, যুক্তিবিদ্যার সংজ্ঞা কি, যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি, কোথা থেকে এসেছে, হ্যাঁ, যুক্তিবিদ্যার জনক কে, এগুলো সম্পর্কে আমরা একটু আগে কিন্তু আলোচনা করেছি। সেই জন্য আজকে আমরা এগুলো নেই যে আমরা নীতিবিদ্যা কাকে বলে, নীতিবিদ্যা কি, নীতিবিদ্যার সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন দার্শনিক কি বলেছেন সে সম্পর্কে একটু আলোচনা করে নিই আগে। হ্যাঁ, আচ্ছা, পৃথিবীতে যত বিষয় রয়েছে সবগুলো কিন্তু মনুষ্য জাতি অর্থাৎ মানুষ কেন্দ্রিক, তাই না? পৃথিবীতে যা কিছু ঘটে, যত সাবজেক্ট বলো, সব কিছু বিষয় কিন্তু মানুষকে ঘিরে, মানুষের প্রয়োজন, অপ্রয়োজন, গুরুত্ব, অনুগুরুত্ব, এর উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই গড়ে উঠেছে। যে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা সাবজেক্ট আলাদা হলেও উভয় কিন্তু মানুষের আচরণ নিয়ে বা মানুষের ভালো মন্দ, উচিত অনুচিত, সত্য অনুসন্ধান ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকে। আবার নীতিবিদ্যা, যুক্তিবিদ্যাকে আমরা কি বলেছিলাম, যুক্তিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ একটি বিজ্ঞান। অনুরূপভাবে নীতিবিদ্যাও কিন্তু আমাদের একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞান কাকে বলে? যখন ভালো মন্দ, উচিত অনুচিত, ঐচিত্য অনিচিত্য ইত্যাদি আলোকে কোনো কিছু জাস্টিফাই করে এবং তার মূল্যায়ন করে এবং সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার শিক্ষা দেয়, তাকে বলা হয় সাধারণত আদর্শনিষ্ঠ বিজ্ঞান। সেক্ষেত্রে নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যা উভয় কিন্তু আমাদের হলো আদর্শনিষ্ঠ একটি বিজ্ঞান। এখন আসো, নীতিবিদ্যা বা নীতিতত্ত্ব কি, ঠিক আছে, আমরা একটু আলোচনা করি। নীতিবিদ্যা হলো দর্শনের একটি শাখা মাত্র। আমি ভালো করে বুঝি, আমি তোমাদের একটা ক্লাসিফিকেশন দিয়েছিলাম, দর্শনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল? 3টি ভাগে ভাগ করা হয়েছিল। একটা হলো জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, একটা মূল্যবিদ্যা। মূল্যবিদ্যা আবার ভাগ ছিল 3টা, একটা হলো যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা আর আদর্শবিদ্যা। এই দিক থেকে যুক্তিবিদ্যাও কিন্তু দর্শনের একটি শাখা এবং নীতিবিদ্যাও কিন্তু দর্শনের একটি শাখা। তাই বলা হয়েছে যে নীতিবিদ্যা হলো দর্শনের একটি শাখা মাত্র। মানুষ বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সামাজিক জীব। বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ মানুষ ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত প্রভৃতির পার্থক্য নিরূপণ করে, তাই না? পৃথিবীতে বলা হয় যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। কাজেই মানুষ স্বভাবতই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানুষের ভিতরে 2টা বৃত্তি রয়েছে, একটা হলো বুদ্ধিবৃত্তি আর একটা হলো জীববৃত্তি, তাই না? জীববৃত্তির কারণেই কিন্তু আমরা অন্যান্য প্রাণীর সাথে সমগোত্রীয়। ভালো করে বোঝো, এগুলোর বিষয়ে কিন্তু অন্য কোনো সাবজেক্ট আলোচনা করে না, শুধুমাত্র আমাদের যুক্তিবিদ্যাতেই আলোচনা করা হয়ে থাকে। মানুষের 2টি বৃত্তি রয়েছে, একটা হলো জীববৃত্তি আর একটা হলো বুদ্ধিবৃত্তি। জীববৃত্তির কারণে গরু, ছাগল, হাঁস, মুরগি, অনুপরমাণু, যে যত প্রকার প্রাণী রয়েছে তাদের কিন্তু সমগোত্রীয় এই জীববৃত্তির কারণে। কিন্তু মানুষের ভিতরে আরেকটা বৃত্তি রয়েছে, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, অর্থাৎ মানুষের বিবেক, বুদ্ধি, এগুলো এই বিবেক বুদ্ধির কারণে কিন্তু পৃথিবীতে যত প্রাণী রয়েছে তার থেকে কিন্তু মানুষটা হলো আলাদা এবং সমস্ত প্রাণীর উপরে মানুষ কিন্তু তার কর্তৃত্ব বা কি বলে লিডারশিপ প্রয়োগ করে থাকে। বুঝতে পারছো? এই যে আচরণ, এই আচরণটা কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, ইত্যাদি নিয়েই কিন্তু নীতিবিদ্যা আলোচনা করে থাকে। তাহলে আমরা সংজ্ঞাটা এবার করি। নীতিবিদ্যার সংজ্ঞা, যারা আমাদের সাথে আসো, যারা আমার সাথে আসো তারা একটু সংজ্ঞাটা লিখে নাও। নীতিবিদ্যা কি বা কাকে বলে, নীতিবিদ্যার অর্থ কি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি জি। আচ্ছা, কি নাম তোমার? তোমার নামটা দেখা যাচ্ছে। মোহাম্মদ আবু হানিফ। সরি,
মোহাম্মদ আবু হানিফ। আবু হানিফ। তোমার এই গ্যালাক্সি J6 লেখা আছে বাবা, ওখানে কি তোমার নামটা সেট করা যায় না? তাহলে আমার নামটা ধরতে একটু সুবিধা হয়। আবু হানিফ। জি। আচ্ছা, আমার একটু সংজ্ঞাটা তোমরা লিখে নাও যে সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণ। এখন কথা হচ্ছে ঐচ্ছিক আচরণ কোনটা? ঐচ্ছিক আচরণ বলতে কি মানুষের যে আচরণগুলো করে থাকে, হ্যাঁ, সেটা তার দুইটি ভাগ আছে, একটা হলো নিজস্ব আর একটা ইচ্ছে ছাড়াই করে থাকে। বুঝতে পারছো? সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত, নৈতিক ইত্যাদি নৈতিক আদর্শের আলোকে মূল্যায়ন করে যে বিদ্যা তাকে হলো নীতিবিদ্যা বলে। তাই নীতিবিদ্যা। তোমরা কি বুঝতে পেরেছো? সংজ্ঞার ভিতরে ভালোটা সংজ্ঞাটা একটু দেখো। সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত ইত্যাদি নৈতিক আদর্শের আলোকে মূল্যায়ন করে যে বিদ্যা তাকে বলা হচ্ছে নীতিবিদ্যা। ঠিক আছে? জি। মিনাজুল, তুমি কই ছিলে এতক্ষণ? মিনাজুল, তুমি কই ছিলে এতক্ষণ? ক্লাস শুরু হয়েছে অলরেডি, 10 মিনিট পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা নীতিবিদ্যার সংজ্ঞা দিলাম কি, আরেকবার একটু শোনো। তোমাদের কিন্তু থাকে যে নীতিবিদ্যা কাকে বলে, নীতিবিদ্যা কি, নীতিবিদ্যার অর্থ কি। তাহলে আমরা এভাবে লিখবো, সংজ্ঞাটা একটু লিখে নাও তোমরা সবাই। আবারও বলি যে সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত ইত্যাদি নৈতিক আদর্শের ভিত্তিতে মূল্যায়ন করে যে বিদ্যা তাকেই বলা হলো নীতিবিদ্যা। ঠিক আছে? শুনতে পাচ্ছ? জি। তাহলে আমরা নীতিবিদ্যার সংজ্ঞাটা একটু দেখলাম। আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। আমি আবারও বলি, বিনাশ, আবু হানিফ, জি স্যার বল। শবনম, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? শবনম, মিনাজের সংজ্ঞাটা লিখে নাও। জি স্যার বলেন। সমাজে বসবাসকারী মানুষের, হাত পাতলা করো, সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত লিখছো? জি স্যার। ইত্যাদি নৈতিক আদর্শের আলোকে মূল্যায়ন করে যে বিদ্যা তাকেই বলা হয় নীতিবিদ্যা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আসো তোমরা, এই আবু হানিফ, খাতাটা একটু কাছে নাও। আচ্ছা, নীতিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে ইথিক্স। ভালো করে বানান। তোমাদের কাছে বই আছে কি? জি স্যার। আচ্ছা, দেখো, নীতিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে ইথিক্স, তাই না? ETHICS, নিথিক্স, ইথিক্স। ইথিক্স এসেছে কোন শব্দ থেকে? ইথোস থেকে, ETHOS, ইথোস, তাই না? ইথোস থেকে। আচ্ছা, ইথোস শব্দটির অর্থ কি দেখো, এটাই তোমাদের কাজে লাগবে। চরিত্র, আচার আচরণ, রীতিনীতি বা অভ্যাস। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে নীতিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে ইথিক্স। লিখছো সবাই? ইথিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ইথোস থেকে। ইথোস শব্দের অর্থ হচ্ছে চরিত্র, আচার আচরণ, রীতিনীতি বা অভ্যাস। জি স্যার। এই নীতিবিদ্যাকে আবার মোরাল ফিলোসফি বা নীতি দর্শন নামেও পরিচিত। ঠিক আছে? এখানে আরেকটা উইলিয়াম লিলি একটা সংজ্ঞা তোমাদের লাগবে এখানে, এই জন্য আমি নোট করে নিছি। এই সংজ্ঞাটা তোমাদের যদি মনে করো যে একজন দার্শনিকের সংজ্ঞা দেওয়া দরকার, তোমরা এই সংজ্ঞাটা লিখে নিতে পারো।
যে নীতিবিদ্যা সমাজে উইলিয়াম লিলি বলেছেন যে নীতিবিদ্যা সমাজে বসবাস করা মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। বুঝছো? নীতিবিদ্যা সমাজে বসবাস করা মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এটা হচ্ছে উইলিয়াম লিলি বলেছেন। নীতিবিদ্যা সমাজে বসবাস করা মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। ঠিক আছে? জি জি স্যার হয়েছে। আচ্ছা, নীতিবিদ্যাকে আমরা বলি নীতিবিদ্যাকে কিন্তু আবার অ্যাপ্লাইড এথিক্স বলা হয়, অর্থাৎ প্রায়োগিক নীতিবিদ্যা বলা হয়। নীতিবিদ্যা শুধু প্রায়োগিক নীতিবিদ্যা কেন বলা হয় ভালো করে শোনো, যে তোমাদের যদি প্রশ্ন থাকে নীতিবিদ্যাকে কেন প্রায়োগিক নীতিবিদ্যা বলা হয় বা প্রায়োগিক নীতিবিদ্যা বলতে তোমরা কি বোঝো, সেক্ষেত্রে তোমরা প্রশ্নের অ্যান্সার দিবা এভাবে যে নীতিবিদ্যা শুধুমাত্র আচরণের, ঐচ্ছিক আচরণের, ভালো করে শোনো, নীতিবিদ্যা শুধুমাত্র আমাদের ঐচ্ছিক আচরণের ভালো মন্দ উচিত অনুচিত এগুলোই শুধুমাত্র নিয়ে আলোচনা করে না, বাস্তব জীবনে আমাদের এগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেই সম্পর্কেও শিক্ষা দেয়। তাই নীতিবিদ্যাকে আবার প্রায়োগিক নীতিবিদ্যাও বলা হয়ে থাকে। পারবে না মিনাস? জি স্যার। সমস্যা হবে? না আমরা স্যার। কিভাবে নীতিবিদ্যাকে কেন প্রায়োগিক নীতিবিদ্যা বলা হয় একটু বলো তো শুনি। জি স্যার আরেকবার বলেন তো। আচ্ছা, প্রশ্ন ছিল যে নীতিবিদ্যাকে প্রায়োগিক নীতিবিদ্যা বলা হয় কেন, বা মোরাল ফিলোসফি বলা হয় কেন, বা অ্যাপ্লাইড ইথিক্স বলা হয় কেন? বুঝতে পারছো আমার কথা? সেক্ষেত্রে তোমরা জি। এখানে অ্যান্সারটা দিবা যে নীতিবিদ্যা শুধুমাত্র মানুষের ঐচ্ছিক আচরণের ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত এগুলো নিয়ে আলোচনা করে না, বাস্তব জীবনে প্রয়োগ করার শিক্ষাও আমাদের দিয়ে থাকে। বুঝতে পারছো? এই জন্য জি নীতিবিদ্যাকে অ্যাপ্লাইড ইথিক্স বা প্রায়োগিক নীতিবিদ্যা বলা হয়ে থাকে। ঠিক আছে? কোন প্রশ্ন আছে এটুকুর ভিতরে? না স্যার। রে রনক, ঘুম কি ভাঙিছে? হ্যাঁ, পিছনে কি সমুদ্র সৈকতের সিল খেলা করে দিছো একবারে, বড় নাকি পটুয়াখালী না কুয়াকাটা কোনটা? আচ্ছা, আসিফ শুনতে পাচ্ছো? স্যার তোমাদের ক্লাস কিন্তু বাবা 9:50 শুরু হয়, প্রতিদিন 9:50 শুরু হয়। তোমরা 5 মিনিট আগেই একটু বসে থাকবা, কারণ তোমাদের যেহেতু অনলাইনে ক্লাসগুলো হচ্ছে, অ্যাড হওয়া লাগে, অনেক কাজকর্মগুলো থাকে, খাতা বইপত্রগুলো একটু যোগান দেওয়া লাগে। হ্যাঁ, তোমরা যদি 10-15 মিনিট সময় যদি অ্যাড হও তাহলে অলরেডি কিন্তু আমারও সমস্যা হয়ে যায়। বুঝতে পারছো? তোমরা একটু আগে আগে রেডি টেডি, খাওয়া দাওয়া শেষে একটু রেডি, মনে করে এটা তোমাদের এখন কি ক্লাস, কলেজে এসে তোমাদের ক্লাস চলতেছে, সেই হিসেবে তোমরা একটু রেডি হয়ে থাকবা। আর অবশ্যই যেহেতু তোমাদের ভিডিওগুলো মানে আমাদের এখানে রেকর্ড থাকে, সেহেতু বাবা তোমরা অবশ্যই একটু মার্জিত পোশাক পরবা, যাতে করে আমাদের যারা বাইরে যারা দেখে তোমাকে তারা বুঝতে পারে না আমাদের কলেজের ছেলেমেয়েরা অবশ্যই স্মার্ট। বুঝতে পেরেছো? জি আচ্ছা, এখন আসো তাহলে নীতিবিদ্যা কাকে বলে আমরা বুঝতে পারলাম, কিন্তু এখন আসো নীতিবিদ্যার সাদৃশ্য, কয়েকটি সাদৃশ্য আমি লিখে দেই, তোমরা একটু লিখে নাও। 1 নম্বর, ছোট ছোট পয়েন্ট আছে, সমস্যা নাই। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার মধ্যে সাদৃশ্য লেখো, পয়েন্টগুলো একটু লিখে নাও। জি স্যার বলেন। 1 নম্বর, উভয় বিদ্যাই একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। উভয়ই একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। উভয়ই একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। লিখছো? স্যার হয়েছে। জি আচ্ছা, এই যে আমি আদর্শ আদর্শ বলতেছি, আসলে আদর্শ কোনটা তোমরা কি জানো? এর আগে কিন্তু কয়েকবার তোমাদের বলছি, আমরা জানি কিন্তু গুছিয়ে বলতে পারবে না মনে হয়। আদর্শ নিষ্ঠ বিজ্ঞান, আদর্শ কেন বলা হচ্ছে আমরা জানি যে সত্য, সুন্দর, মঙ্গল, এই তিনটেকেই বলা হয় কিন্তু আদর্শ। সত্য, সুন্দর, মঙ্গল। পৃথিবীর যতগুলো সাবজেক্ট আছে আমার মনে হয় এগুলো বিষয় নিয়ে আলোচনা করে না। দেখো আমাদের কিন্তু শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী সবাই কিন্তু বলতেছে যে আপনাদের বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দান করেন। তাহলে বুঝতে পারতেছো নৈতিক শিক্ষার দরকার আছে কিনা?
কারণ নৈতিক জি। শিক্ষার অভাবেই কিন্তু বাচ্চারা কিন্তু অনেক সময় অনেক অপকর্ম কুকর্ম যেটাকে বলা হয় এগুলো কিন্তু করে থাকে, শুধুমাত্র আমাদের নৈতিক শিক্ষার অভাবে। ছোটবেলায় যদি আমাদের এই নৈতিক শিক্ষাগুলো আমরা দিতাম তাহলে কিন্তু আমাদের এই অধপতনটা ঘটতো না। এই যে বলা হচ্ছে সত্য সুন্দর মঙ্গল, যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা উভয়ই কিন্তু সত্য সুন্দর মঙ্গলের আদর্শে কিন্তু অনেক কিছু সবকিছু জাস্টিফাই করে। যেটা বাস্তবে আমার সত্য বলে মনে হবে, সুন্দর বলে মনে হবে এবং সকলের জন্য মঙ্গলজনক বলে মনে হবে, সেটাকেই আদর্শ মানে আদর্শ হিসেবে গ্রহণ করে, আর বাকি সবগুলোকে কিন্তু অ্যাভয়েড করে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম জি যে উভয়ই একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 2 নম্বর পয়েন্ট, নাম্বার 2 নম্বর পয়েন্ট, উভয়ের উদ্দেশ্য হলো ভালো সত্য প্রতিষ্ঠা করা। ভালো ও সত্য প্রতিষ্ঠা করা, উভয়ের উদ্দেশ্য হচ্ছে ভালো ও সত্য প্রতিষ্ঠা করা। আমি পয়েন্টটা একটু ছোট করে দিচ্ছি, তোমরা তার কাছে বই আছে, একটু আরো ভালো করে তোমরা লিখতে পারবা। 3 নম্বর হলো নীতিবিদ্যা মানুষের আচরণের ভুল ত্রুটি নির্দেশ করে সৎ আচরণ করতে সহায়তা করে। নীতিবিদ্যা মানুষের আচরণের ভুল ত্রুটি নির্দেশ করে সৎ আচরণ করতে সাহায্য করে। এগুলো কিন্তু সাদৃশ্য। নীতিবিদ্যা মানুষের আচরণের ভুল ত্রুটি নির্দেশ করে সৎ আচরণ করতে সাহায্য করে, অনুরূপভাবে যুক্তিবিদ্যাও তাই করে। এটা হলো 3 নম্বর পয়েন্ট। জি স্যার, হয়েছে। 3 নম্বর লিখছো, নীতিবিদ্যা মানুষের আচরণের ভুল ত্রুটি নির্দেশ করে সৎ আচরণ করতে সহায়তা করে, অনুরূপভাবে যুক্তিবিদ্যাও আমাদের সেটাই করে। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, যুক্তিবিদ্যা হলো বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যা হলো বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান। এই দেখো, আমরা চিন্তার কথা বলি, আমরা যারা মানুষ তারা কিন্তু সবাই কিন্তু আমরা কোনো না কোনো ভাবে চিন্তা চেতনা করে থাকি, চিন্তা করে থাকি। এই চিন্তার ভিতরে অনেক সময় অপচিন্তা, কুচিন্তা, খারাপ চিন্তা, অনেক চিন্তা ভাবনায় কিন্তু চলে আসে, আসে না? কিন্তু যুক্তিবিদ্যা আমাদের কি করে, নীতিবিদ্যা আমাদের কি করে, এই চিন্তার ভিতর থেকে যে অপচিন্তাগুলো রয়েছে, আমি পড়তে পড়তে আমার মনের ভিতরে মন যা চলে আছে ঢাকায় পড়ে আছে, রমনা পার্কে পড়ে আছে, বুঝলি? হ্যাঁ, আমি এখানে বসে আছি, আমার বইয়ের ভিতরে আরেকজনের ছবি দেখতেছি। তো এই যে কুচিন্তা অপচিন্তা এইগুলো থেকে কি করে আমাদেরকে মানে দূরে রাখে, সৎ চিন্তা করতে সহায়তা করে, উভয়ই। বুঝতে পারছো? এজন্য বলা হচ্ছে যুক্তিবিদ্যা হলো বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান। কিভাবে চিন্তা করতে হয় সেই শিক্ষায় দেয় যুক্তিবিদ্যা। রণক লিখে নাও বাবা, লিখে নাও, তোমাদের এগুলো প্রশ্ন আকারে থাকবে। 5 নম্বরটা। বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান, কিভাবে চিন্তা করতে হয় সেই শিক্ষায় দেয় যুক্তিবিদ্যা। লিখছো? জি নীতিবিদ্যা অনুরূপভাবে নীতিবিদ্যাও অনুরূপভাবে ভালো ব্যবহার, আদব কায়দা, আচরণ ইত্যাদির শিক্ষা দেয়। তাহলে বিশুদ্ধ চিন্তা এবং এগুলো কিন্তু একই কথাই হলো, তাই না? বিশুদ্ধ চিন্তা এবং এইগুলো কিন্তু একই কথাই হলো। তাহলে নীতিবিদ্যাও কি করে, ভালো ব্যবহার, আদব কায়দা, আচার আচরণ ইত্যাদিও শিক্ষা দেয়। ঠিক আছে, এই গেল আমাদের 4টি হলো। আর একটি পয়েন্ট আছে, নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার মূল সাদৃশ্য হলো উভয়ই একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আচ্ছা, এটা আমরা আলোচনা করেছি। এই 4টা পয়েন্ট সাদৃশ্য তোমরা একটু লিখে নাও, ঠিক আছে? জি স্যার, লিখছি। আচ্ছা, রৌনক বলো তো প্রথম 2টা কি কি লিখছো? তোমার মোডটা অন করো। রৌনক, প্রথম 2টা কি কি বলো তো? উভয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, হুম 1 নাম্বারটা। তারপরে 2 নাম্বারটা হচ্ছে উভয়ের উদ্দেশ্য হচ্ছে ভালো ও সত্য প্রতিষ্ঠা করা। হুম মিনহাজুল বলো তো 2টা, পরের 2টা। নীতিবিদ্যা মানুষের আচরণের ভুল ত্রুটি নির্দেশ করে, হুম আর যুক্তিবিদ্যা ওই একই। এই তো 4 নম্বরটা যুক্তিবিদ্যা হচ্ছে, তাই করা, সেম। ভুল হয়েছে। হ্যাঁ,
4 নম্বরটা হচ্ছে যুক্তিবিদ্যা হলো বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান। নীতিবিদ্যা অনুরূপভাবে ভালো ব্যবহার, আচার আচরণের শিক্ষা দেয়। এই রনক 3 নম্বরটা তুমি বলো তো কি লিখছো? হচ্ছে নীতিবিদ্যা মানুষের আচরণের ভুল ত্রুটি নির্দেশ করে, এবং সৎ আচরণ করতে সহায়তা করে, অনুরূপভাবে যুক্তিবিদ্যাও তাই করে। হ্যাঁ, কি মিনহাজ একটু তোমার বাদ গেছে ভিতর থেকে, বুঝতে পারছো তুমি? জি একটু স্যার। বাদ গেছে, ঠিক আছে, এটা সংশোধন করে নাও। জি। তাহলে আমরা বুঝলাম আচ্ছা নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার মধ্যে সাদৃশ্য। ঠিক আছে, এবার আমরা বুঝবো কি নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য কি কি আছে, একটু আমরা ছোট করে একটু লিখে নেই। লেখো পার্থক্য। আচ্ছা, জি স্যার বলেন। 1 নম্বর, নীতিবিদ্যা হলো মানুষের নৈতিক আচরণ সম্পর্ক বিজ্ঞান। পার্থক্য, এই মারুফা আক্তার শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তুমি এতক্ষণ কইছিলে বাবা, বলো তো দেখি, ঘুম থেকে কেবল উঠলা নাকি? স্যার এটা কোন ক্লাস হচ্ছে? ও যুক্তিবিদ্যা। বলো তো রওনক, কোন ক্লাস হচ্ছে? যুক্তিবিদ্যা। স্যার সায়েন্সের গ্রুপের 11টার সময় ক্লাস, তাই আপনার কাছে জিজ্ঞেস করতেছি কোন ক্লাস হচ্ছে এটা। ও আচ্ছা আচ্ছা, এটা আমাদের যুক্তিবিদ্যা হচ্ছে। আরে শবনম আজি কি লিখছে, আইজা নাকি? এটা কি তুমি আসো আমাদের ক্লাসে? আচ্ছা, এখন লেখো প্রথম পয়েন্ট। প্রথম জি পয়েন্ট, স্যার বলেন। নীতিবিদ্যা হলো মানুষের নৈতিক আচরণ সম্পর্কীয় বিজ্ঞান। লেখো, নীতিবিদ্যা হচ্ছে মানুষের নৈতিক আচরণ সম্পর্কীয় বিজ্ঞান। মাঝখানে দুটো পাঠ করে দিবা, এদিক তাকাও, আমার দিকে তাকাও, খাতার মাঝখানে দুটো পাঠ করে নেবা, এই পাশে নীতিবিদ্যা, এই পাশে হলো যুক্তিবিদ্যা, এভাবে এই পাশে নীতিবিদ্যা যুক্তিবিদ্যা। পয়েন্ট করে লিখবে, এই পাশে যুক্তিবিদ্যার পয়েন্ট করে লিখবা, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, নীতিবিদ্যা হলো মানুষের নৈতিক আচরণ সম্পর্কীয় বিজ্ঞান। জি স্যার হয়েছে। অবপৃষ্ঠে জায়গায় লেখো, যুক্তিবিদ্যা হলো বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যা হলো বিশুদ্ধ চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যা হলো জি স্যার হয়েছে। 2 নম্বর চিন্তার। লেখো, নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো, নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো মানুষের আচরণের ভালো মন্দ বা উচিত অনুচিত বিচার করা। লিখছো? আবার শোনো, নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো মানুষের আচরণের ভালো মন্দ বা উচিত অনুচিত বিচার করা। উচিত অনুচিত বিচার করা। বিচার করা। ওকে স্যার। অপোজিটে লেখো, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি। লিখছো? স্যার স্যার আরেকবার বলেন তো। হ্যাঁ, যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি। জি স্যার হয়েছে। ঠিক আছে? ক নম্বর হলো, এবার 3 নম্বর লেখো, নীতিবিদ্যার পরিসর যুক্তিবিদ্যার চেয়ে ব্যাপক। মানে যুক্তিবিদ্যার যে আলোচ্য বিষয় তার সাথে একটু বড় আলোচ্য বিষয় হলো নীতিবিদ্যা, এই জন্য বলা হচ্ছে যে নীতিবিদ্যার পরিসর যুক্তিবিদ্যার চেয়ে ব্যাপক। জি স্যার। আচ্ছা, অপরপক্ষে যুক্তিবিদ্যার পরিসর নীতিবিদ্যার চেয়ে সংকীর্ণ বা ছোট। আরেকবার যদি বলতো। হ্যাঁ, নীতিবিদ্যার পরিসর যুক্তিবিদ্যার চেয়ে ব্যাপক, এটা লিখছো? জি স্যার।
আচ্ছা, ওর অপোজিটে হবে যুক্তিবিদ্যার পরিসর নীতিবিদ্যার চেয়ে সংকীর্ণ বা ছোট। পরিসর যুক্তিবিদ্যার চেয়ে বড়। স্যার হয়েছে। বুঝছে? এবার কয় নম্বর? 4 নম্বর। 4 নম্বরটা, হ্যাঁ। নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণের দিকগুলো নিয়ে আলোচনা করে। নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণের দিকগুলো নিয়ে আলোচনা করে। আলোচনা করে বা ব্যস্ত থাকে, এটাই লেখো। নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণের দিকগুলো নিয়ে ব্যস্ত থাকে, এটা লেখো। জি স্যার হয়েছে। অপরদিকে যুক্তিবিদ্যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিশুদ্ধ চিন্তার মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করা। স্যার আরেকবার বলেন স্যার। হ্যাঁ, যুক্তিবিদ্যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিশুদ্ধ চিন্তার মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করা। বিশুদ্ধ চিন্তার মাধ্যমে বিশুদ্ধ চিন্তার মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করা। জি স্যার। বুঝছে? জি স্যার। আচ্ছা, আরেকটা লেখো। এই কয়টা হচ্ছে দেখো তো? হলো স্যার। কয়টা হয়েছে? 4টা স্যার। আচ্ছা, আরেকটা আছে 5টা। নীতিবিদ্যা মানুষের 5 নম্বর পয়েন্ট, নীতিবিদ্যা মানুষের ভালোত্ব মন্দত্ব। রনক, তুমি কোথায় বসে ক্লাস করতেছ? আর ওই সব ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতেছি। হ্যাঁ, মনে হচ্ছে তুমি সাগরের মাঝে ভাসতিছ। হ্যাঁ, আমারও তো যাতে মন চাচ্ছে ওখানে রে। জি স্যার বলেন। আচ্ছা লেখো, নীতিবিদ্যা মানুষের ভালোত্ব মন্দত্ব। ভালোত্ব মন্দত্ব অবলিক দিয়ে, মানে হাইফেন দিবা। ভালোত্ব মন্দত্ব মাঝখানে অবলিক হবে, হাইফেন হবে। ওকে স্যার। কমা দাও। ঔচিত্য অনৈচিত্য। ঔচিত্য ও আছে না? হ্যাঁ, ঔচিত্য আর অনৈচিত্য নিয়ে আলোচনা করে। এবং অনুচিত নিয়ে আলোচনা করে। ঠিক আছে? আচ্ছা, অপরপক্ষে যুক্তিবিদ্যা যুক্তি বা অনুমান, যুক্তি বা অনুমান ও লিখছ। অপরপক্ষে যুক্তিবিদ্যা যুক্তি বা অনুমান ও সত্যকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে আলোচনা করে। এটুকু তোমাদের হলো বৈসাদৃশ্য। তোমাদের যদি আরো বইয়ের ভিত্তিতে কোনো পয়েন্ট ফাউন্ড আউট করতে পারো, তোমরা এর সাথে যোগ করে দিবা, কোনো সমস্যা নাই। সাদৃশ্য বৈসাদৃশ্য যদি আরো কোনো পয়েন্ট তোমাদের বইতে দেওয়া থাকে, তোমরা যদি সংগ্রহ করতে পারো, এর সাথে কিন্তু জুড়ে দিবা, অ্যাড করে দিবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে, মার্ক বেশি আসবে, সমস্যা নাই। আর ন্যাচারালি যুক্তিবিদ্যা মার্ক অনেক আছে, এ প্লাস সবারই থাকে। একটু ভালো করে লিখলে পরে সবাই এ প্লাস পাওয়া যায়, খুব ভালো মার্ক থাকে এখানে, টেনশনের কোনো কারণ নাই। স্যার আরেকবার বলেন তো। আচ্ছা নাও, নীতিবিদ্যা মানুষের ভালোত্ব মন্দত্ব, ঔচিত্য অনিচিত্য ইত্যাদি নিয়ে আলোচনা করে। অপরপক্ষে যুক্তিবিদ্যা যুক্তি বা অনুমান ও সত্যকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে আলোচনা করে। ঠিক আছে? সবার লেখা শেষ? না স্যার, আমার আর কিছু বাকি আছে। ওকে স্যার, হয়ে গেছে। আচ্ছা, এরপর লেখো পরস্পরের সম্পর্ক। আমার সাদৃশ্য দেখলাম, বই সাদৃশ্য, আমি সম্পর্ক একটু বলি, তোমরা একটু শোনো। মানব সমাজের যে মানব জাতির যে নৈতিক মূল্য নির্ধারণ করা হয়, আচার আচরণ নির্ধারণ করা হয়, ভালো মন্দ উচিত অনুচিত নির্ধারণ করা হয়, ন্যায় অন্যায়, হ্যাঁ, ন্যায় অন্যায় নির্ধারণ ইত্যাদি
আলোচনা করা, এগুলো নীতিবিদ্যার আলোচনা বিষয়। কিন্তু মানব যদি না থাকে তাহলে এগুলা কার কাছে আমরা আলোচনা করব? কার আচরণ নিয়ে আলোচনা, গরু ছাগলের নিয়ে আলোচনা করব, তাই না? এদিক থেকে কিন্তু যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা উভয়েরই কিন্তু প্রথম কথাই হচ্ছে মানুষ, কার আচরণ, মানুষের আচার আচরণ, ভালো মন্দ, উচিত অনুচিত নিয়ে আলোচনা করব। কাদের সত্যতা নিরূপণ করব? আমরা মানুষের সত্যতা নিরূপণ করব, তাই না? এই দিক থেকে কিন্তু উভয়ের ভিতরে একটা মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ মিল রয়েছে। আবার বলতেছি এখানে যে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার পারস্পরিক সম্পর্কে এতই নিবিড় যে একটি ছাড়া অন্যটি অচল। আমরা বারবার বলতেছি মানুষেরই আচরণ কিন্তু আমরা মূল্যায়ন করে থাকি। পরিশেষে আমরা বলতে পারি মানুষের জীবনধারার তিনটি মৌলিক আদর্শ হলো সত্য, সুন্দর, মঙ্গল। এগুলো চরম আদর্শের অংশে হিসেবে একই সূত্রে গাঁথা। এদের মধ্যে যুক্তিবিদ্যা সত্যকে নিয়ে আলোচনা করে। এখানে তোমার একটা পয়েন্ট বার করতে পারো, যুক্তিবিদ্যা সত্যকে নিয়ে আলোচনা করে আর নীতিবিদ্যা মঙ্গলকে নিয়ে আলোচনা করে। যুক্তিবিদ্যা সত্যকে নিয়ে আলোচনা করে আর নীতিবিদ্যা মঙ্গলকে নিয়ে আলোচনা করে। তাই মনে করা হয় যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা উভয়ের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে, যা একটি ছাড়া অপরটিকে কখনোই কল্পনা করা সম্ভব নয়। নীতিবিদ্যার আলোকে যেগুলো আমরা আলোচনা করে থাকি, যুক্তিবিদ্যার কোষ্ঠী পাথরে সেগুলো আবার বিচার বিশ্লেষণ করা হয়। ভালো করে বুঝো, নীতিবিদ্যায় যে আচার আচরণের ভালোত্ব, মন্দত্ব, উচিত অনুচিত ইত্যাদি যে আলোচনা করা হয়, এগুলো কিন্তু যুক্তিবিদ্যার আলোকে কিন্তু আবার কি করা হয়, বিচার বিশ্লেষণ করা হয়। যার কারণে একে অপরের ছাড়া কখনো কল্পনাই করা যায় না, এদের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে, এখন আসো, আর 2 মিনিট আমার সময় আছে, 2 মিনিট আমি একটু শেষ করে নেই। আর একটু পয়েন্ট আছে তোমাদের, তোমরা লিখে নাও। নীতিবিদ্যাকে আমার 2 ভাগে ভাগ করা হয়েছে, ভালো করে বোঝো, তাড়াতাড়ি লিখো। নীতিবিদ্যাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ব্যবসায় নীতিবিদ্যা, বিজনেস ইথিক্স, আর একটা হচ্ছে পেশাগত নীতিবিদ্যা বা প্রফেশনাল ইথিক্স। তোমাদের কিন্তু প্রশ্ন থাকে যে নীতিবিদ্যা কয়টি ভাগে ভাগ করা হয়েছে। নীতিবিদ্যাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বিজনেস ইথিক্স, ব্যবসায়ী নীতিবিদ্যা, আর একটা হচ্ছে প্রফেশনাল ইথিক্স অর্থাৎ পেশাগত নীতিবিদ্যা। সবাই লিখছো? আচ্ছা, আমি এক লাইনে একটু সংক্ষেপে বলে দিই। ব্যবসায়ী নীতিবিদ্যা কাকে বলে? ব্যবসায়ী সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনার নৈতিক মানদণ্ড মেনে চলাকে ব্যবসায়ী নীতিবিদ্যা বলে। ভালো করে বোঝো, ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনার নৈতিক মানদণ্ড মেনে চলাকেই বলা হচ্ছে ব্যবসায় নীতিবিদ্যা। আরো যদি আমরা একটু বলি যে ব্যবসা পরিচালনা করতে গিয়ে এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে আচার আচরণ কিরূপ হওয়া উচিত এবং কি করা উচিত, কি করা উচিত নয়। তোমরা কি বুঝতে পারতেছো? ব্যবসার ক্ষেত্রে যে আমরা কাস্টমার থাকে এবং 3টি পক্ষ থাকে, একটা থাকে হলো মালিকানা পক্ষ, একটা দোকান পক্ষ, আর একটা থাকে হলো তোমাদের হলো কাস্টমার। এই 3টার সমন্বয়ে আমরা কিরূপ আচরণ তাদের সাথে করব, মালিক পক্ষের আচরণটা কেমন হবে কাস্টমারের সাথে, এবং কাস্টমারের আচরণগুলো কিরূপ হবে, এটা হলো ব্যবসা সংক্রান্ত যা উচিত অনুচিত আলোচনা যে করা হয়, ভালোত্ব মন্দত্ব আলোচনা করা হয়, একে বলা হচ্ছে ব্যবসায় নীতিবিদ্যা। তোমরা কি বুঝতে পারছো? ব্যবসা ক্ষেত্রে যে আলোচনাটা করা হয়, কিরূপ করা উচিত, কিরূপ করা অনুচিত, এটাকে বলা হচ্ছে ব্যবসায় নীতিবিদ্যা। আর একটা কি বলা হচ্ছে পেশাগত নীতিবিদ্যা। পেশা বলতে আমরা কি বুঝি? আমাদের সমাজে বিভিন্ন রকমের পেশার মানুষ রয়েছে, তাই না? আমি যেমন ধরো, আমি এক পেশার মানুষ, আমি এখানকার হলো লেকচারার, আমি এক পেশার মানুষ রয়েছি। এখানে সমাজে আরো কি আছে? ইঞ্জিনিয়ার আছে, চিকিৎসক আছে, রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, তাই না? অনেক ধরনের প্রফেশনাল এখানে আমাদের সমাজে বসবাস করে। এই যে সমাজে বসবাসকারী মানুষের মধ্যে একে অপরের সাথে কিরূপ আচরণ করবে। আমি রিক্সা চড়েছি, রিক্সালে কি আমি তুই মুই হে সাদা বাটা গালিগালাজ করতে পারবো? এটা কি আমার নৈতিকতায় আসবে? এটা আমার সম্ভব নয়। তার সাথে আমার আচরণটা কিরূপ হবে? সে হতে পারে গরিব, কিন্তু সে তো একজন মানুষ, তাই না? এই যে একে অপরের সাথে নৈতিক আলোচনার ভিত্তিতে যে আচরণটা করা হয়, এই শিক্ষাটাই আমাদের পেশাগত নীতিবিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আর কোনো সমস্যা আছে বাবা তোমাদের? না স্যার। না স্যার। দেখি বলো তো, যেটুকু পড়া হলো সেটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে নাকি, একটু শুনি। তাহলে স্যার আমি কিন্তু স্যার 6 নম্বর পয়েন্টটা স্যার অ্যাড করে নিয়েছি স্যার, যে
যুক্তিবিদ্যা সত্যকে নিয়ে আলোচনা করে, আর হচ্ছে স্যার নীতিবিদ্যা মঙ্গলকে নিয়ে আলোচনা করে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। আমি বললাম তো তোমাদের বই ঘাটো। আমি যেটুকু পার্ট 2টা পড়ালাম, এই পার্ট 2টাই তোমরা একটু ঘাটে দেখো এর ভিতরে কি আছে। যদি তোমার মনে করো সাদৃশ্য একটু বের করবা, লিখতে পারো, বই সাদৃশ্য একটু বের করো, লিখতে পারবা। আবার উভয়ের মধ্যে যে সম্পর্ক, আমি তো লিখে দিলাম না, তোমরা একটু ওটা তৈরি করবা, প্যারা সিস্টেম করবা, পয়েন্ট করার দরকার নাই, প্যারা করবা। আর যুক্তিবিদ্যাকে ভাগ করা হলো 2টি ভাগে, একটা হলো বিজনেস আর একটা হলো প্রফেশনাল, ব্যবসায়, আর একটা হলো পেশাগত। কাকে বলে একটু তোমরা মুখস্থ করে নিবা। আমার প্রশ্ন হলো একটা বাড়ির কাজ তোমরা নাও, ঠিক আছে করতে পারো, একটা বাড়ির কাজ নাও। বসে বসে খেলে মাসি মারবা, একটা বাড়ির কাজ নিয়ে দেখো প্রশ্নটা তৈরি করতে পারো স্যার, কিনা। করি স্যার, এমনিতে নীতিবিদ্যা করি। কাকে বলে? নীতিবিদ্যা কাকে বলে? জি স্যার বলেন। নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য ও সম্পর্ক আলোচনা করো। যা আছে স্যার। বৈসাদৃশ্য। নীতিবিদ্যা কাকে বলে? নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য ও পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। সবাই লিখছো? জি জি স্যার। স্যার। বাবা, কারো কোনো সমস্যা আছে থাকলে প্রশ্ন করো। না স্যার। আচ্ছা, আগামী বুধবার তোমাদের হবে নীতিবিদ্যা ও সম্ভবত নন্দন তত্ত্ব আছে, এরপরে পার্ট 3 তোমাদের আলোচনা করা হবে। শেষ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইনশাল্লাহ আগামী বুধবারের দিনে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলি, আগামী শীত আসতেছে জানুয়ারি মাসে, জানুয়ারি ডিসেম্বর, এই সময় কিন্তু করোনার কিন্তু প্রকোপটা বেশি দেখা দেয়। সবাই যখন বাইরে যাবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। আবারও বলতেছি যে তোমরা কিন্তু একটা পরিবারের সদস্য, কিন্তু সরকারের কাছে কিন্তু একটা সংখ্যা 1 2 3 4। তুমি মরে গেলে কি বেঁচে গেলে, আমি মরলাম কি বাঁচলাম, সরকার দেখার বিষয় নাই। কথা বুঝছো? কাজে আমরা একটা পরিবারের সদস্য, তোমরা অবশ্যই সাবধানে থেকো, ভালো থেকো। ওকে, সবাইকে শুভেচ্ছা জানাই। আল্লাহ হাফেজ। স্যার, আসসালামু আলাইকুম।